তার সভাপতি দেবাশিস শীল এবং আহ্বায়কবৃন্দ বা কর্মকর্তাদের বৃন্দদের পক্ষ থেকে অভিনন্দন ইতিমধ্যে জ্ঞাপন করা হয়েছে এবং আমি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে কর্মচারী পরিষদের আহ্বানে কতগুলো যুক্তিসঙ্গত দাবি এবং রাজ্য সরকারের বিভিন্ন স্তরের কর্মচারী এবং আধিকারিকদের সমস্যা নিয়ে আজকের এই সাংবাদিক সালের মার্চ মাস থেকে অদ্যাবধি যে তার ফলে কর্মচারী বন্ধুরা তারা নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে প্রশাসনকে সচল রাখার ব্যবস্থা করতে গিয়ে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন এবং অনেকে দুঃখজনকভাবে পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন স্তরের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী ইত্যাদিদের জন্য বলেছিলেন আক্রান্ত হলে 1 লক্ষ করে টাকা তারা পাবেন। কেউ পেয়েছে বলে আমার অন্তত জানা নেই। কেন্দ্রীয় সরকার যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে সংশ্লিষ্ট অন্যান্যদের 50 লক্ষ টাকা মৃত্যুজনিত ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন এবং দিয়ে আসছেন, এই রাজ্য সরকার 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল। মুর্শিদাবাদ জেলাতে কর্মরত একজন বিডিও সহ মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা তার ভাতৃবধূকে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে 1,10,000 টাকার চুক্তির ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে। এই ব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে কোভিডে সমস্ত সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, সাংবাদিক বন্ধু থেকে শুরু করে চুক্তির ভিত্তিতে হসপিটালে, নার্সিংহোমের সাফাই কর্মী, তাদের পরিবারেরও এই একইভাবে 1,10,000 টাকা চুক্তির ভিত্তিতে বিভিন্ন কর্পোরেশনে অবিলম্বে চাকরি দিয়ে পশ্চিমবঙ্গ সরকার, যেটা প্রাক্তন মুখ্য সচিবের রাজনৈতিকভাবে নয়, বিরোধী দলনেতা হিসেবে আমার সঙ্গে তারা সাক্ষাৎ করেছিলেন এবং বিরোধী দলনেতার কাজ হলো রাজ্য সরকারের কাছে বিভিন্ন বিষয় তুলে ধরা, রাজ্য সরকারের ভালো কাজগুলিতে ইতিবাচক সহযোগিতা করা এবং রাজ্য সরকারের সমস্ত ত্রুটি, বিচ্যুতি, অন্যায় আচরণের জোরদার সোচ্চার বিধানসভার ভিতরে এবং বাইরে প্রতিবাদ করা। এবং আমি এটা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য থেকে, এটা আপনারা জানেন। যেমন গোটা ভারতবর্ষে কোউইন অ্যাপ ভ্যাকসিন চলছিল, রাজ্য সরকার সঙ্গে ব্যানভ্যাক্স চালু করেছিলেন। আমি তদানীন্তন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের কাছে আপত্তি করার পরে ব্যানভ্যাক্স অ্যাপ এখন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ জনস্বার্থে বিষয়গুলি তুলে ধরা আমার দায়িত্ব এবং আমি মনে করি রাজ্য সরকারের কর্মচারীবর্গ তারা আর্থিকভাবে বিভিন্নভাবে বঞ্চিত হওয়া সত্ত্বেও যেভাবে নিষ্ঠার সঙ্গে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণের সমস্ত কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে এবং স্বাভাবিক যে পরিষেবা যাকে ই-গভর্নেন্স বলা হয় সেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে তারা কিন্তু দায়িত্ব নিয়ে
অনেক সমস্যার মধ্যে থেকেও কিন্তু কাজ করছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, রাজ্য সরকার তাদের আর্থিক নিরাপত্তা প্রদান সহ চাকরির যে নিরাপত্তা প্রদান সেটা করছে না। আমরা বিশেষ করে মহার্ঘ ভাতার ক্ষেত্রে আমি বর্তমান যে দল পরিচালিত রাজ্য সরকার আছে সেই দলের অভ্যন্তরে মন্ত্রী ছিলাম এবং কিছুদিন সেই দলের প্রভাবিত বা প্রো স্টেট গভর্নমেন্ট কর্মচারী সংগঠনেরও দেখভাল করেছিলাম। সেক্ষেত্রে পে স্কেল রিভিশনের যে ঘোষণা হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তার মঞ্চে আমার উপস্থিত থাকার সুযোগও হয়েছিল বা আয়োজকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিছুটা কাজও আমি করার চেষ্টা করেছিলাম। আমাকে যে দায়িত্বটা আমার প্রাক্তন পার্টি যেটা দিয়েছিলেন সেটা আমি করার চেষ্টা করেছিলাম। সেক্ষেত্রে দেখেছি যে মহার্ঘ ভাতার মতো যে ইস্যু সেটা পে স্কেলে সম্পূর্ণভাবে নেগলেক্ট করা হয়েছে, এরিয়ার থেকে বঞ্চিত করা হয়েছে এবং হাইকোর্টে দীর্ঘদিন ধরে কর্মচারীদের পক্ষ থেকে যুক্তিসঙ্গত আইনি লড়াই, পরবর্তীকালে স্যাটের রায়, তার পরবর্তীকালে আবার বর্তমানে হাইকোর্টের যে লড়াই দীর্ঘ সময় ধরে, তাতে সর্বস্তরে আইনগতভাবে খুব পরিষ্কার যে কর্মচারীদের দাবির যৌক্তিকতা আছে এবং অন্যান্য রাজ্যে সেই দাবি স্বীকৃত হয়েছে। কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। আমাদের রাজ্য সরকার এই দাবি থেকে বঞ্চিত করছেন। আমরা যদি মহার্ঘ ভাতার বঞ্চনার বিষয়ে দেখি, 2016 সালে ডিএ বঞ্চনার অবসানে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে যে সংগঠন, তাদের মধ্যে আমাদের এই কর্মচারী পরিষদ অন্যতম। 2019 সালে 8ই আগস্ট এই মহার্ঘ ভাতার পক্ষে রায়দান করেছিলেন এবং মহার্ঘ ভাতা মিটিয়ে তারপরে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ লাগু করতে সরকারকে নির্দেশ দেন। কিন্তু বর্তমান সরকার সেটা করেননি। সরকার কৌশলগত অবস্থান নিয়ে স্যাটের 8ই আগস্টের রায়কে বাদ দিয়ে শুধুমাত্র 26শে জুলাই করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এটা একটা আইনি লড়াই, আমি কোর্টের অভ্যন্তরীণ বিষয়ে এখানে আলোচনা করতে চাই না, কিন্তু আমার মনে হয়েছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত বিষয় এবং এই আইনি লড়াই আপনারা দেখেন কেন্দ্রের 28% সঙ্গে রাজ্যের মাত্র 3%। তাহলে বুঝতে পারবেন কতটা দেউলিয়া আমাদের এই রাজ্য সরকার এবং তারা কর্মচারীদেরকে কিভাবে বঞ্চিত করছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, কর্মচারী এবং আধিকারিকদের মধ্যে গরিষ্ঠ সংখ্যক 90%-এর বেশি তাদেরকে বঞ্চিত করে সব জায়গায় কিন্তু একটা সুবিধাভোগী শ্রেণী এই সরকার তৈরি করেছেন। তার মাননীয় মুখ্যমন্ত্রী তার সিএমও থেকে তৈরি করেছেন। যেমন এ গ্রেডের অফিসারের ক্ষেত্রে শুধু দেখবেন এক্সিকিউটিভ যারা বিডিও এসডিওরা, তাদের ক্ষেত্রে যে বেতনের ব্যবস্থা করেছেন, এই একই ক্যাডার থেকে উত্তীর্ণ হয়ে যারা কাজ করছেন ল্যান্ড ডিপার্টমেন্টে, ফুড ডিপার্টমেন্টে, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে, তাদের সবাইকে বঞ্চিত করেছেন। তাদের সংখ্যাটা কিন্তু 100-র মধ্যে 90। ঠিক একইভাবে পুলিশের মধ্যে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভ্রাতুষ্পুত্রকে পাহারা দেন ডাইরেক্টর অফ সিকিউরিটি। এই ডাইরেক্টর অফ সিকিউরিটির লোকেদেরকে প্রায় 10,000 টাকা এক্সট্রা অ্যালাউন্স দেওয়া হয়। সেক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ কর্মচারীরা এখান থেকে যেমন রেশন থেকে বঞ্চিত করেছেন, ঠিক একইভাবে এখান থেকেও বঞ্চিত করেছেন। এটা পুলিশের ক্ষেত্রে, সরকারি কর্মচারীদের ক্ষেত্রে, মানে ডি গ্রুপ থেকে এ গ্রেডের অফিসার পর্যন্ত তাদের ক্ষেত্রে এই বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গে হচ্ছে।
রাজ্য কর্মচারী পরিষদ ট্রান্সফার করে দিচ্ছে, ভিজিলেন্স বসাচ্ছে, নানা ধরনের দমন পীড়ন নীতি, যা বিগত সরকারের সমস্ত সরকারের সময়কালকে একেবারে অতিক্রম করে গেছে। এমনকি সিনিয়র এমপ্লয়িরা বলেন বা কর্মচারী আন্দোলনের নেতারা বলেন যে জরুরি অবস্থার সময়ে বা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়ও যে কমিশন হয়েছিল তার বাইরে গিয়েও এই সরকার তার দমন পীড়নের নীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বাধীনতার পরবর্তী সময়কালে কোনো রাজ্য তো করেননি, এই রাজ্যেও সেই জিনিস হয়নি। প্রতিহিংসামূলক বদলির উদাহরণ যদি আমরা দিতে যাই তাহলে দেখব কর্মচারী পরিষদ করার জন্য কর্মচারী পরিষদকে সংগঠিত করে বকেয়া মহার্ঘ ভাতা এবং চাকুরির ক্ষেত্রে সম্মান এবং নিরাপত্তা, এই যুক্তিসঙ্গত দাবি তোলার জন্য কাউকে সাগরে, কাউকে আলিপুরদুয়ারে, কাউকে বড়জোড়াতে, যাতে তিনি পাহাড়ের কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়েও পর্যন্ত ট্রান্সফার করে তারা যে সমস্ত জায়গায় উচ্চতার সঙ্গে কাজ করতেন, মহাকরণ আপনার নবান্নতে কাজ করেন, তাকে সাগরে বিডিও অফিসে বা আলিপুরদুয়ারে মোটর ভেহিকেল অফিসে তাকে অসম্মানজনকভাবে বদলি করে, এরকম অসংখ্য উদাহরণ নজির আমরা দিতে পারি। কিন্তু গণতন্ত্রে কখনো এই সমস্ত দমন পীড়ন শেষ কথা বলে না। শেষ কথা বলে জনগণ, এটা বারে বারে প্রমাণ হয়েছে। 2006 সালেও একটা সরকার ছিল, তারা 235 আর 30-এর দম্ভ দেখাতেন। বর্তমান সরকারও একইভাবে 213, 77-এর দম্ভ দেখাচ্ছেন। কিন্তু এই দম্ভ গণতন্ত্রের শেষ কথা বলে না। গণতন্ত্রে কিন্তু মানুষই জয়যুক্ত হয়। আমাদের সংবিধানের দুটি স্তম্ভের উপর আমাদের আস্থা আছে, একটা জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, আর একটা হচ্ছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, আধিকারিক, পুলিশ কর্মী থেকে সর্বস্তরে আপনি তাকিয়ে দেখুন, নার্সরা বেতন পাচ্ছে না, তারা রাস্তায়, যাদের এই সময় কোভিডের সময় সেবা দেওয়ার কথা। আজকে স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীরা 4 মাস বেতন পাননি, বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে দেখুন বিকাশ ভবনের সামনে লাগাতার বিভিন্ন স্তরে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, শিক্ষামিত্র তারা ধর্ণা দিচ্ছেন। রাজ্যে চাকরি নেই, ভোট এলেই 60,000 গ্রুপ ডির নিয়োগের কথা বলা হয়, ভোট এলেই শূন্যপদ পূরণের কথা বলা হয়। রাজ্য সরকারের পক্ষে রাজ্যপাল মহোদয় যে বক্তৃতা রেখেছেন নতুন সরকারের, সেখানে 1.5 কোটি চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। 1.5 কোটি চাকরি কারা পেয়েছেন, বাস্তবটা কি সে আপনারা জানেন। কারণ পশ্চিমবঙ্গে 23% বেকার, 22.something, এটা সমস্ত জায়গায় তথ্যের মধ্য দিয়ে উঠে এসেছে, স্বীকৃত তথ্যের মধ্য দিয়ে উঠে এসেছে। তাই একদিকে অস্থায়ী কর্মচারী দিয়ে, কন্ট্রাকচুয়াল দিয়ে, ক্যাজুয়াল দিয়ে সরকারি দপ্তর চালানো, শূন্য পদগুলো পূরণ না করা, অন্যদিকে সুবিধাভোগী শ্রেণী সৃষ্টি করে গরিষ্ঠ সংখ্যক কর্মচারীদের যুক্তিগ্রাহ্য দাবি থেকে বঞ্চিত করা, আর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সময় সরকারি কর্মচারী সংগঠন প্রায় তুলে দেওয়া হয়েছে। শাসক দলের কর্মচারী সংগঠনেরও আপনি কোনো হদিস পাবেন না, কোথাও দেখতে পাবেন না, খুঁজে পাওয়া যাবে না, এটা কোথাও নেই। নিশ্চয়ই নিজেদের পরিষেবা দান, কাজের সময় ফাঁকি না দেওয়া, অ্যাকাউন্টেবিলিটি, সিনসিয়ারিটি, ডেডিকেশন, এগুলো নিয়ে কম্প্রোমাইজ করতে বিরোধী দলনেতা বা আমাদের কর্মচারী পরিষদ বলে না। কিন্তু আমরা এই কথা বলি যে যে যুক্তিগ্রাহ্য বিষয় নিয়ে কথা বলার অধিকার, আলোচনার অধিকার, তাদের যে ট্রেড ইউনিয়নের অধিকার দিয়ে গেছে ভারতবর্ষের মহান সংবিধান,
জায়গা থেকে কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন। পুলিশদেরকেও একইভাবে তাদের সংগঠন তুলে দিয়ে সরকারি দলের তাবেদার সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নামে পোস্টাল ব্যালট কালেকশন করার কাজে নিয়োজিত করা হয়েছিল ওই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে। কিন্তু যে পুলিশরা কোভিডে মারা গেছেন তাদের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া, আক্রান্ত লোকেদের যারা অসুস্থ হয়ে গেছেন, পার্মানেন্ট অসুস্থ হয়নি, লড়াই না করে নিষ্পত্তি করুন, এদের দাবিতে স্বীকৃতি দেন। ধার আপনি করছেন 1,84,000 কোটি টাকা দিয়ে শুরু করেছেন, এখন 4,54,000 কোটি টাকা আপনি ঋণ করেছেন। আমি ঋণ করতে বলবো না, কিন্তু আপনি যেভাবে ঋণ করছেন, খেলা মেলা দান খয়রাতি বিতরণ করছেন, ঠিক একইভাবে যারা গোটা প্রশাসনটাকে সচল রেখেছে, বিধানসভা আইন তৈরি করে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় আর কার্যকর করেন কিন্তু আমাদের কর্মচারী বন্ধুরা, আর তাদের নিয়ন্ত্রণ করেন এই গ্রেডের অফিসাররা একেবারে গ্রাসরুটের নিচের তলায়। তাদের দাবিতে স্বীকৃতি দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। নইলে তাদের যে লড়াই, এই লড়াইতে বিরোধী দলনেতা আছে, তারা সুপ্রিম কোর্ট কোভিডের সময় অনেক যন্ত্রণার মধ্যে কর্মচারী পরিষদের লোকজন রয়েছে, কিন্তু তারা আমাকে কথা দিয়েছে, আমি তাদের বলেছিলাম আপনারা আমাকে নিয়ে গিয়ে প্রেস কনফারেন্স করছেন, আবার কিন্তু ধাক্কা খাবেন, আবার কিন্তু দমন পীড়ন হবে, আবার কিন্তু ক্ষমতার দম্ভের বহিঃপ্রকাশ ঘটবে। তারা বলেছেন যে এগুলো আমাদের সওয়া হয়ে গেছে, আমরা এগুলোতে ভুক্তভোগী এবং আরও কিছু যদি হয় তার জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু কর্মচারীদের মহার্ঘ ভাতা যুক্তিসঙ্গত দাবি থেকে বাংলার শিক্ষিত বেকার যুবকদের মাধ্যমে শূন্য পদগুলো পূরণের ক্ষেত্রে যে লড়াই শুরু হয়েছে, সেই লড়াইতে আমরা মাথা নত করব না। তাই কর্মচারী পরিষদ স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতীতে এগিয়ে যাক। বিরোধী দলনেতা হিসেবে আমার সমস্ত বুদ্ধি, শ্রম, সময় সব দিয়ে তাদের পাশে থাকব, এটুকু বলে আমি এই সাংবাদিক সম্মেলনে আমার বক্তব্য এখানে। আমি কেন দাবি করছি? আপনার চ্যানেলেই তো প্রতিদিন দেখাচ্ছে। 40,000 কি সিভিক ভলেন্টিয়ার্স? চাকরির ক্রাইটেরিয়াটা কি? প্রাণী মিত্রা 1,500 টাকা বেতন, সিভিক শুরু হয়েছিল 9,000, 6 মাস অন্তর রিনিউয়াল হয়। তাদের ড্রেস নেই, পিএফ নেই, কোনো ভবিষ্যৎ নেই। কি চাকরি? ভিলেজ পুলিশ 10,500, কেটে কুটে হাতে 9,400। কি চাকরি? আশাকর্মী 2,500। এই চাকরিগুলো তো 1,500 টাকায় কি হয় ভাই? 1 কুইন্টাল চাল কিনতে গেলে তো, মোটা চাল কিনতে গেলে তো 3,000 টাকার বেশি লাগে। যদি আপনি আমাদের যে প্রবক্তা আছে পার্টি অফিসে, তার সঙ্গে পলিটিক্যাল প্রশ্নগুলো সাবজেক্টের উপর করুন। পশ্চিমবঙ্গে আপনি বলছেন যে চাকরি হয়নি, শিল্প হয়নি, কিন্তু এখন তো ত্রিপুরায় গিয়েও বলা হচ্ছে যে ওখানে চাকরি হয়নি, শিল্প হয়নি, হবে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ত্রিপুরায় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে আপনি বলতে পারেন। ত্রিপুরার প্রশ্ন এখানে করছেন কেন? ওখানেও তো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি ডাটা সংগ্রহ করে আনি। ত্রিপুরাতে 17 সালে বিজেপি সরকার আসার পরে কি হয়েছে না হয়েছে রেডি রাখেন। আপনি আগে আমাকে বললে প্রশ্নের উত্তর প্রস্তুত হয়ে আসতাম। আপনার দেখুন, প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে লকডাউনের নামে সব চালু হয়ে গেছে। কি কি বন্ধ আছে? লোকাল ট্রেন, শিক্ষা প্রতিষ্ঠান, আর ধর্মীয় শোভাযাত্রা, রাজনৈতিক কর্মসূচি। আমি 2 জায়গায় বিক্ষোভে গেছিলাম, সেখানে 50-এর বেশি লোক জুটে গেছিল, আমরা আনিনি, 50-এর মধ্যেই রাখার চেষ্টা করেছিলাম। 2 জায়গাতেই প্যান্ডামিক একটা কেস হয়েছে। ঠিক আছে, আমার এইসব মোকাবিলা করার অভিজ্ঞতা ছাত্র, কিন্তু আমাদের কর্মচারী বন্ধুরা নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে সার্ভিস রুল মেনে আন্দোলন করতে প্রস্তুত আছেন, তারা ঐক্যবদ্ধ আছেন, তারা সোশ্যাল নেটওয়ার্ক সিস্টেমের মধ্য দিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন গ্রুপ তৈরি করেছেন, আলোচনা করছেন, টিফিনের সময়, লাঞ্চ আওয়ারে তারা তাদের মধ্যে মত বিনিময় করছেন। যখন আন্দোলন করার, যুক্তিসঙ্গত আন্দোলনকে সমর্থন করবেন, এই প্রত্যাশা আমি রাখব।
এইগুলোর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিকে থাকা যায়। 2019 সালের জুন মাসে সেচ দপ্তরের কয়েক মাসের জন্য দায়িত্ব দিয়েছিল, এবং এখানে পুরো সিস্টেমটাই হচ্ছে একটাই পোস্ট, আর সবাই ল্যাম্প পোস্ট, এটা আপনারা জানেন। এবং আমাদেরকে মুখ্যমন্ত্রী দেখানো হতো না, আমাদের দেখানো হতো অর্থ দপ্তর। সেপ্টেম্বর মাসে অর্থ দপ্তরের থেকে অস্টারিটির একটা নোটিশ বেরোয়। সেই নোটিশে যেটা দপ্তরের 20 কোটি টাকা খরচ করার ক্ষমতা ছিল, সেটা কেটে 1 কোটি টাকা করে দেওয়া হয়। এবং নন প্ল্যানে দপ্তরের 50,000 টাকার কোনো স্কিম 1 কোটিতে হয় না। স্বাভাবিকভাবে কেন্দ্রের স্কিম, ওয়ার্ল্ড ব্যাংকের স্কিম, RIDF-এর কাজ এবং রাজ্য সরকারের প্ল্যানে কাজ, এগুলো সবই 7 তলায় পাঠাতে হতো। আর 7 তলাতে মানে অর্থ দপ্তরে, আর 7 তলা অফ দ্য রেকর্ডই আমাদের বলতো 14 তলা না বলেছে, বুঝেছেন। আর আমি জুনে দায়িত্ব নিই, সেপ্টেম্বরে অস্টারিটি শুরু হয়, 2020-এর 22 মার্চ থেকে জনতা কারফিউ হয়, 2020-এর 1 এপ্রিল থেকে কোভিড কারণে সমস্ত ডেভেলপমেন্টের কাজ মানে এমার্জেন্সি ছাড়া, এমনকি একটা টি-বয় পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে রেস্ট্রিকশান ইম্পোজ করা হয়। এ সংক্রান্ত অর্থ দপ্তরের 3টি সার্কুলার রয়েছে, দয়া করে ওই সার্কুলারগুলো দেখে তারপরে আপনি বলবেন। আর 27 নভেম্বর 2020 কোভিড লকডাউন অস্টারিটি রেস্ট্রিকশন চলাকালীনই শুভেন্দু অধিকারী অন্য দলে যোগদান করে। তাকে কেউ তাড়ায়নি, তাকে কেউ শোকজ করেনি, তাকে কেউ সাসপেন্ড করেনি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা বিশ্বাসভঙ্গের অভিযোগও তখন কেউ করেনি। সমস্ত যা যা উনি দিয়েছিলেন সব জমা করিয়ে দিয়ে সাধারণ নাগরিক হিসেবে 19 ডিসেম্বর 2020 আমি অন্য দলে যোগ দিয়েছি। 2020 সালে 27 নভেম্বরের পরের দিন থেকে নতুন সেচ মন্ত্রীকে নিয়োগ করা পর্যন্ত এই সরকার 5ই মে শপথ নিয়েছে, মন্ত্রীরা 10 তারিখে সম্ভবত শপথ নিয়েছে। 9ই মে পর্যন্ত রাজ্যের সেচ মন্ত্রীর নাম ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি আপনাকে আবারও বলি, পলিটিক্যাল কোশ্চেনের উত্তর আমি দেব না। গভর্নমেন্ট প্রশাসন উন্নয়নের কথা বলেছেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আগামী বুধবার আমার সঙ্গে মিলিত হবেন। আমি পরশুদিন ওই লক্ষ্মীর